স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিপু, আবার প্রধান নির্বাচকের পদে ফেরার ইচ্ছা আছে মিনহাজুল আবেদীন নান্নুর। শনিবারই বিসিবিতে গিয়ে আবেদন করার সম্ভাবনা। নান্নু বলছেন প্রতিভাবান ক্রিকেটার বের করে তৈরি করার ছক জানা আছে তার। শক্ত করতে চান জাতীয় দলের পাইপলাইন। সাইফুল রূপকের রিপোর্ট। নির্বাচকের জন্য আবেদন করতে এখানে তো প্রধান নির্বাচকের ভাগ করেনি। নান্নু আউট, লিপু ইন। 2 বছর যেতেই সরে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। সেই প্রধান নির্বাচকের পদে কি আবার ফিরছেন আলোচিত মিনহাজুল আবেদীন নান্নু? ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক। ব্যাট প্যাট রেখে নির্বাচক, এরপর প্রধান নির্বাচক পদে কাজ করেছেন লম্বা সময়। নান্নুর আমলেই মিরাজ শান্তদের অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। নান্নুর জায়গায় আসা লিপু আর চুক্তি নবায়ন করতে আগ্রহী নন, যে কারণে সিলেক্টরের তালাশে ক্রিকেট বোর্ড। নান্নু, বাশার, রফিক, নাইম, তুষার অনেকের আবেদন করার কথাই শোনা যাচ্ছে। এখনও আমি অ্যাপ্লাই করিনি, এটার চিন্তাভাবনায় আছে। তো এটার ক্রাইটেরিয়াটা আগে জানতে হবে, তো কোন সিস্টেমে এরা সিলেক্টরটা নিবে বিসিবি, তো সেইভাবে জেনে কিন্তু তারপরে আগানো যাবে। নির্বাচকের জন্য আবেদন করতে এখানে তো প্রধান নির্বাচকের ভাগ করানি, এখানে কিভাবে নিবে ওগুলি কিন্তু উল্লেখ করানি। তো সেইভাবে চিন্তা ভাবনা করা, কিন্তু অন্য আমাদের পার্শ্ববর্তী একটা দেশেই কিন্তু সিলেকশন প্যানেলটা যখন তৈরি করে তখন বলে যাদের আগ্রহ আছে তারা আবেদন করে, এই শব্দটা লেখে। বাট ওদের টেকনিক্যাল কমিটি ডিসাইড করে কাকে সিলেকশন প্যানেল নেবে, আগ্রহটা লিস্টটা দেখে তারপর ওরা ডিসাইড করে। কিন্তু আমাদের এখানে কিন্তু ওগুলি কোনো উল্লেখ নাই। তো সুতরাং এটা নিয়ে একটা জানা দরকার, এটা জানলে তারপর ওভাবে পরিষ্কার করে আগানো। স্কোয়াড গঠন, দলের ব্যর্থতা নিয়ে একসময় অনেক সমালোচনায় পড়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। আবারও সেই হট চেয়ারে বসার স্বপ্ন দেখছেন। কোন ছকে ছুটবেন? আপনাদের সমালোচনা তো চলছেই, এখনও এগুলো নিয়ে আলোচনা সমালোচনা। এই সমালোচনার বাইরে আপনি দেখেন গত 5 বছরের দল কোন খেলোয়াড়রা খেলছে, যাদেরকে নিয়ে আপনি সমালোচনা করেন, এটা হয়তো ইন্টেনশনালি করা হয়েছে, এটা তো একদম প্রুভেন। এবং আপনি দেখবেন যে এখনও তো ওই খেলোয়াড়ই খেলছে, তাদের সমালোচনাটা কেন হচ্ছে? 6 জন নতুন মুখ নিয়ে ঢাকায় আসছে পাকিস্তানের ওয়ানডে দল, অথচ বাংলাদেশে ঘুরে ফিরে সেই পুরনোরা কিংবা ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফর্ম না করেও অনেকে ফিরছেন জাতীয় দলে। সমস্যা জানা আছে, সুযোগ পেলে সমাধান করতে চান নান্নু। ফার্স্ট ক্লাস টিমের বা ডিভিশনের পর্যায়ে একটা করে সিলেক্টর দরকার, আপনার 8টা ডিভিশনে 8টা সিলেক্টর মাস্ট দরকার। এখান থেকে আপনার ওদের আন্ডারে আপনার এজ গ্রুপ ক্রিকেটগুলি যাবে, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যাবে, হাই পারফরমেন্স ইউনিটের জন্য তৈরি করবে। এবং সেই জায়গা থেকে যে সিলেকশন, আমাদের ন্যাশনাল সিলেকশন প্যানেলে যে 3 জন থাকবে, এই সময় এদের সাথে সমন্বয় করে 11 জনের একটা প্যানেল নিতে হবে। এইভাবে কিন্তু আগালে ক্রিকেটটাকে ওইভাবে চিন্তা করা যায়, দৃষ্টি দেওয়া যায়, তাহলে আপনার অন্যান্য ডিভিশনের যে এজ গ্রুপের ক্রিকেটাররা আছে এরা কিন্তু হারিয়ে যাবে না চোখের সামনে থেকে। তো আমার মনে হয় যে সেভাবে চিন্তা করে আগানো উচিত। শোনা যাচ্ছে নান্নু, বাশারের মধ্যেই কেউ একজন হতে পারেন প্রধান নির্বাচক। সাইফুল রূপক, 71। পাকিস্তান সিরিজের আগে নিজেদের গা গরম করে নিতে চায় মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দল, আর সেজন্য তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বিসিএল অল স্টার্স একাদশকে। শুক্রবার বিসিএল অল স্টার্স একাদশের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও এই ম্যাচে বিসিএল অল স্টার্সের হয়ে খেলবেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলের নেতৃত্বে থাকছেন আকবর আলী। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে দেখা যাবে নাইম শেখকে। এছাড়া পারভেজ হোসেন, ইমন, মোসাদ্দেক হোসেন, সৈকতের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো হয়েছে দলটির স্কোয়াড। বোলিং ইউনিটের শক্তি বাড়াতে দলে যুক্ত করা হয়েছে রিপন মন্ডল, নাইম হাসান সহ খালেদ আহমেদকেও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর 2:15টায়। এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতিতে নামবেন পাকিস্তান সিরিজের জন্য। সবকিছু ঠিক থাকলে 11 মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। সিরিজের বাকি 2 ম্যাচ হবে 13 এবং 15 মার্চ। ক্রিকেট উন্মাদনায় আবারও ভাঙল বিশ্ব রেকর্ড। ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ছুঁয়েছে লাইভ স্ট্রিমিং এর সর্বোচ্চ ভিউ সংখ্যা। বৃহস্পতিবার আহমেদাবাদকে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ডের লড়াই গড়েছে নতুন ইতিহাস। আইসিসির তথ্য অনুযায়ী জিও হটস্টার প্ল্যাটফর্মে ম্যাচটি একই সময়ে একই সঙ্গে দেখেছেন 65.2 মিলিয়ন দর্শক, যা যে কোনো লাইভ ইভেন্টের মধ্যে সর্বোচ্চ পিক ডিজিটাল ভিউয়ারশিপ। ভারতের জয়ে ফাইনালে ওঠা হাই ভোল্টেজ ম্যাচটি ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার আরেকটা প্রমাণ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে জানান, এই রেকর্ড প্রমাণ করে বিশ্বে ক্রিকেট ইভেন্ট কিভাবে কোটি দর্শককে একসঙ্গে যুক্ত করতে পারে। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের আয়োজক ও সম্প্রচারে অংশীদারদের কৃতজ্ঞতা জানান। স্কোরলাইন বলছে 5-0, কিন্তু এই ম্যাচ শুধু 5 গোলে হার নয়, যেন এটা 2 ভিন্ন ফুটবল বাস্তবতার গল্প। এদিকে এশিয়ার শক্তিশালী পরাশক্তি উত্তর কোরিয়া, অন্যদিকে
আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে চাওয়া বাংলাদেশ প্রায় 1 ঘন্টা লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে আফ্রিদা খন্দকারের দলকে। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন উত্তর কোরিয়া এত শক্তিশালী আর এই ব্যবধান থেকে বাংলাদেশের শেখার জায়গাটা কোথায়? বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। I can't criticise the girls because we're just not at that level. We're not, and we have to be honest with ourselves. Millie's a real character, and she's a soldier. ম্যাচের শুরুটা ছিল যেন একপাক্ষিক আক্রমণের ঢেউ, আর তার বিপরীতে লাল সবুজের প্রতিরোধের দেয়াল। বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম দল উত্তর কোরিয়া একের পর এক আক্রমণ সাজাচ্ছে, আর গোলপোস্টের সামনে দাঁড়িয়ে যেন একাই যুদ্ধ করছেন মিলি আক্তার। শেষ পর্যন্ত 5-0 গোলের বড় হারে রিয়ালিটি চেক বাংলাদেশের। স্কোরলাইন বড়, কিন্তু প্রশ্নটা আরো বড়। কিভাবে উত্তর কোরিয়ার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে মেয়েদের ফুটবল র্যাঙ্কিং বিশ্বের নবম, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 112? একদিনে নয়, এই ব্যবধান তৈরি হয়েছে দশকের পর দশক ধরে গড়ে ওঠা ফুটবল কাঠামোর সুবাদে। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হলেও খেলাধুলাকে রাষ্ট্রীয় শক্তির অংশ বানিয়েছে উত্তর কোরিয়া, বিশেষ করে নারী ফুটবলকে। 80-র দশকের শেষ দিকে মেয়েদের ফুটবলকে জাতীয় উন্নয়নে পরিকল্পনায় যুক্ত করা হয়। স্কুলের পাঠ্যক্রমে ফুটবল প্রশিক্ষণ, সেনাবাহিনীতে নারী দল আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পূর্ণকালীন অনুশীলন, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে তৈরি হয় উত্তর কোরিয়ার নারী ফুটবলের ভিত্তি। নারী ফুটবলে সাফল্যের পেছনে লুকিয়ে আছে একনায়কতন্ত্র রাষ্ট্রের কৌশলগত এক স্বার্থ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে বিশ্বমঞ্চে ইতিবাচক উপস্থিতি দেখানোর সুযোগ তাদের খুবই সীমিত। তাই আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অর্জন করে নিজেদের শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দেশ হিসাবে তুলে ধরতে খেলাধুলাকে ব্যবহার করে দেশটি। একই সঙ্গে এই সাফল্য দেশের ভেতরেও বড় ধরনের প্রচারণার হাতিয়ার। রাষ্ট্রীয় গণমাধ্যমে বিজয়কে তুলে ধরা হয় সমাজতান্ত্রিক ব্যবস্থার শক্তি ও নেতৃত্বের সাফল্য হিসাবে। এখন প্রশ্নটা হচ্ছে, শুধু অনুশীলনে কি তাদের সাফল্যের মূল চাবিকাঠি? না, আছে শক্তিশালী প্রণোদনাও। উত্তর কোরিয়ার একজন সফল ফুটবলারের জন্য অপেক্ষা করে জীবন বদলে দেওয়ার সুযোগ। পিয়ং ইয়ং শহরে বসবাসের অনুমতি, অ্যাপার্টমেন্ট, বিশেষ সুবিধা। যেখানে গ্রামের জীবন কঠিন, সেখানে ফুটবল অনেক তরুণীর কাছে হয়ে ওঠে লটারির টিকিটের মতো। আর আন্তর্জাতিক মঞ্চে জেতা মানে তো শুধু ট্রফি নয়, জাতীয় গৌরবও। বিপরীতে দেশের ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ আর সুবিধা দুটোই যে অবহেলিত, কথা সবারই জানা। হয়তো হামজা সমিতদের হাত ধরে নতুন করে শুরু হয়েছে এক ফুটবল জাগরণ, কিন্তু প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির আগে কজনই বা খোঁজ নিত দেশের ফুটবলের? তাই তো ম্যাচ শেষে লাল সবুজদের মাস্টারমাইন্ড পিটার বাটলারের কণ্ঠেও শোনা গেছে উৎসাহের বার্তা। আমি মেয়েদের সমালোচনা করতে পারি না, কারণ আমরা সেই স্তরে নেই এবং আমাদের নিজেদের কাছে সৎ হতে হবে। আমি মেয়েদের প্রচেষ্টা এবং তারা যা করেছে তার জন্য গর্বিত। তারা এক ঝাঁক চমৎকার মেয়ে, কিন্তু আপনি যদি উত্তর কোরিয়ার প্রোফাইল দেখেন, তাদের সামর্থ্য, কৌশল এবং শারীরিক উপস্থিতি, আমরা তাদের আটকাতে পারছিলাম না। এটি একটি সম্পূর্ণ অসম লড়াই ছিল, কিন্তু এমন একটি সত্যি ভালো দলের কাছে হার লজ্জার কিছু নয়। তবে টুর্নামেন্টে বাংলাদেশের গল্প এখনো শেষ হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালের আশা বেঁচে থাকবে, আর সেই ম্যাচই নির্ধারণ করতে পারে এই এশিয়ান কাপ বাংলাদেশকে শুধু অভিজ্ঞতা দেবে নাকি খুলে দেবে ইতিহাসের দরজাও। জুবায়ের নূর, ৭১। বয়সভিত্তিক দলই ভবিষ্যৎ ফুটবলের পাইপলাইন, তাই এবার নড়ে চড়ে বসেছে বাফুফে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 1 মাসের জন্য মার্ক কক্সকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। দেশে সেই ভবিষ্যৎ তারাদের কিভাবে গড়তে চান এই আইরিশ, সেটাই জানিয়েছেন গণমাধ্যমে। তরুণদের দেখতে চান আগামীর বিশ্বকাপগুলোতে। হাসান সজীবের রিপোর্ট। 24 ঘন্টাও হয়নি বাংলাদেশে এসেছেন, কিন্তু দেখে কি সেটা বোঝার উপায় আছে? ঢাকায় পা রেখেই ছুটে গেছেন বসুন্ধরা কিংস এরেনায়। দেখেছেন বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ। মার্ক কক্সের এমন মিশে যাওয়ার ভাব দেখলে মনে হবে বাংলার ফুটবল যেন তার কতই পরিচিত। চলতি মাসেই মালদ্বীপে বসছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের ভবিষ্যতের জন্য তরুণ ফুটবলার তৈরি করতে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচিংও এসেছে পরিবর্তন। ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে 1000-এর বেশি প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা থাকা কোচ মার্ক কক্সকে।
ঢাকায় এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোজাসাপটা কথা বলেছেন কক্স। তার ভাষায় যেখানে ফুটবলের প্রতি ভালোবাসা আছে সেখানে কাজ করতে চান তিনি। And my idea is to make myself redundant. So my idea is to help Bangladesh get to a certain level and to help local coaches and local players achieve the world stage. ম্যানচেস্টার ইউনাইটেড সহ বিশ্বের নামি দামি ক্লাবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আপাতত 1 মাসের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন কক্স, তবে ইঙ্গিত মিলছে দীর্ঘ মেয়াদে বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে কাজ করতে দেখা যেতে পারে তাকে। তরুণ ফুটবলারদের একদিন বিশ্বকাপে মঞ্চে দেখার স্বপ্ন শুনিয়েছেন এই কোচ। It's a great opportunity as a platform that what we can do with the under-20s now, we're producing players for the World Cup, we're producing players for the World Cup in Morocco in 2030 and in Saudi Arabia in 2034, and there's no reason there's a team that's just qualified for the World Cup. Is it Cape Verde or one of those? সময়ের পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছে বাফুফের চিন্তা ভাবনাও। মেধাবী ফুটবলারদের গড়ে তুলতে প্রয়োজন উন্নত মানের কোচিং। সেই বিশ্বাস থেকেই নতুন এই উদ্যোগ। অনেকদিন ধরে একটা আইডিয়া ছিল যে আমরা ইউথ সেট আপের জন্য একটা ফরেন কোচ নিয়ে আসবো, এটা হয় নাই অনেকদিন ধরে। অল অফ আ সাডেন একটা সুযোগ আসছে, উই উইল টেক ইট। ইফ ইটস সাকসেসফুল আমরা অবশ্যই এটা দিয়ে কন্টিনিউ করব। আমাদের অবজেক্টিভ ইজ নট হু ইজ ফরেনার, হু ইজ বাংলাদেশি। আওয়ার অবজেক্টিভ ইজ আমরা বাংলাদেশি ফুটবলের কোচিং স্ট্যান্ডার্ডগুলি হাসান সজীব, ৭১। এসে আমাদের বাংলাদেশি কোচ 2027 বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান সিরিজের টাইগারদের জন্য নতুন শুরু। প্রিয় ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ছন্দহীন হলেও ক্রিকঅপস চেয়ারম্যান বিশ্বাস করছেন বাংলাদেশ দ্রুতই ফর্মে ফিরবে। লিটন দাসকে নিয়েও আসার কথা শুনিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মিডল অর্ডারে এলকেডির কাছ থেকে দেখতে চান বড় ইনিংস। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এটা তো জানি, এটা আমরা জানি যেটা হচ্ছে না, সো অবভিয়াসলি। সাকিব ইস্যুতে প্রশ্ন, ক্রিকঅপস চেয়ারম্যানের কণ্ঠে আর শরীরী ভাষায় বিরক্তি ফুটে উঠল। অথচ সব ঠিকঠাক থাকলে সাকিব টিমের এই গোল মিটিংয়ের অংশ থাকতে পারত। ক্যামেরার ফ্ল্যাশ আর ফোকাস সাকিবকেই খুঁজে নিত। সাকিবের না থাকা আর টি-20 বিশ্বকাপ খেলতে না পারা, দুই না পাওয়ার কষ্টকেই আপাতত দিতে হচ্ছে চাপা। যে নীল প্র্যাকটিস কিটে বিশ্বকাপ খেলার কথা, সেই কিটেই পাকিস্তানকে সিরিজ হারানোর পরিকল্পনা। যদিও প্রিয় ওয়ানডে ফরম্যাটের টাইগাররা সাম্প্রতিক সময়ে বড্ড ছন্ন ছাড়া। হয়তো সারপ্রাইজিংলি 50 ওভার্সে আমরা অতটা ভালো করতে পারিনি, কিন্তু 20 ওভারের খেলায় কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট আমাদের হয়েছে গত 1 বছর যদি বলি। 50 ওভার্সে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফর্ম্যাট আমরা যেখানে খেলি, সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। 50 ওভার্সের যেই প্রতিযোগিতামূলক খেলা মিনিমাম থাকার কথা ছিল, যেটাতে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে, সেটার মানটা কিন্তু নিম্নমুখী ছিল। সেটাও একটা কারণ। আমার মনে হয় সেটা একটা কারণ বলবো না, সেটা একটা বড় কারণ। এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের এবার আছে। আমাদের চেষ্টা আছে যে এটা মানসম্পন্ন লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলার, যেখানে খেলোয়াড়রা মোটামুটি আন্তর্জাতিক মানের ফ্লেভার পাবে এবং সেটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে। তো আশা করছি যে এটা একটা আপওয়ার্ড গ্রাফ এখন আছে এই মুহূর্তে 50 ওভার্সে। এটা আমরা যদি ধরে রাখতে পারি এই সিরিজে, আমরা ভালো করতে পারি। তো কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো, কিন্তু অনেক আগে আমরা যে ধরনের অ্যাডভান্টেজ পেতাম সেটা হয়তো সেভাবে থাকবে না। ডানহাতি ব্যাটার লিটন বাহাতে শ্যাডো করছেন। আলো আধারের গোলক ধাঁধায় ভুল দেখছেন? না, ঠিকই দেখছেন। ব্যাটিং স্টাইল বদলে লিটনের ছন্দে ফেরাটা অবশ্য খুবই অবাস্তব। ডান হাতেই খুঁজে নিতে হবে নিজের হারানো ফর্ম। সবশেষ 8 ওয়ানডেতে লিটনের রান 6-1-0-0-2-4-0-0। টিম ম্যানেজমেন্ট লিটনে আস্থা রেখেছে। তারপরও অন্ধকার থেকে লিটন খুঁজে পাবেন তো আলোর পথ। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেই দিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে এবং লেটস সি ও কেমন করে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ পাকিস্তান দল ঢাকায় পা রাখছে। 3 ওয়ানডে 11, 13 ও 15 মার্চ। সিরিজ শুরুর আগে শনিবার এ দলের সাথে টাইগাররা মিরপুরের হোম অফ ক্রিকেটে প্র্যাকটিস ম্যাচ খেলবে।
শাহরিন জসিম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।